প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো এবং নিরাপদে এবং সুস্থতার সাথে ঈদ উদযাপন করেছো। ঈদের ছুটি পর আবার তোমাদের সাথে আমি অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো ক্লাসে যাওয়ার আগে তোমাদের সাথে একটু কথা বলতে চাই, দুইটি মেসেজ তোমাদের দিতে চাই। তোমরা জানো 2020-21 শিক্ষাবর্ষে আব্দুল আওয়াল কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তি প্রক্রিয়ার জন্য আমাদের কলেজের সামনে জ্ঞানগৃহ লাইব্রেরি, সেখান থেকে আবেদন করা হচ্ছে, সরাসরি আবেদন করা হচ্ছে। তোমরা যারা আমাদের কলেজের শিক্ষার্থী রয়েছ এবং শুভাকাঙ্ক্ষী যারা রয়েছ, অবশ্যই তোমরা তোমাদের ছোট ভাই, ছোট বোন অথবা তোমার পাড়াপড়শি যেই থাকুক, আত্মীয় স্বজন, তাদেরকে আমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য উৎসাহ যোগাবে। তোমরা জানো আমাদের কলেজে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে 100, ব্যবসায় শিক্ষায় 150 এবং মানবিক বিভাগে 450টি আসন রয়েছে। তোমরা যথাসময়ের মধ্যে যথাযথ প্রক্রিয়ায় আবেদন সম্পন্ন করবে, তাহলে আমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য সুযোগ থাকবে। এরপরে আরেকটি নোটিশ হলো, যারা 2019-20 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে রয়েছ, তোমরা জানো আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয় কলেজে উপবৃত্তির জন্য আবেদন আহ্বান করেছে। তোমরা সাদা কাগজে অধ্যক্ষ বরাবর আবেদন করবে যারা উপবৃত্তি পেতে চাও। আবেদন করার পরে গভর্নিং বডি সম্মানিত সদস্যবৃন্দ তোমাদেরকে উপবৃত্তির জন্য ওনাদের বিশেষ বিবেচনার মাধ্যমে বাছাই করবেন। তো অবশ্যই তোমরা 10 তারিখ থেকে, এই চলতি মাসের 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে এই আবেদন করতে হবে। এরপরে আবেদন করলে হয়তো সেটা গ্রান্টেড হবে না। তাহলে তোমরা যারা উপবৃত্তি পেতে চাও, অবশ্যই 10/8/2020 খ্রিস্টাব্দ হতে 20/8/2020 খ্রিস্টাব্দের মধ্যে আবেদন লিখে কলেজ অফিসে জমা দেবে। ঠিক আছে, আসো এবার আমরা আমাদের পাঠে চলে যাই। তো আমাদের পাঠের পদার্থবিজ্ঞান প্রথম পত্রে আজকে নবম অধ্যায়ে আলোচনা করব। নবম অধ্যায়ের মধ্যে আমি প্রথম আজকে এই ক্লাস লেকচার নাম্বার 1। তো নবম অধ্যায়ে রয়েছে, তোমরা হয়তো দেখেছো, তোমরা আশা করছি তোমরা নিজে থেকে অনেক দূর পড়া এগিয়ে রেখেছো। অবশ্যই রাখতে হবে, তাছাড়া উপায় নেই। আমরা যারা গ্রামে রয়েছি, আমরা পিছিয়ে রয়েছি। সহজ কথায় আমরা অনেকটা পিছিয়ে রয়েছি। শহরের শিক্ষার্থী যারা রয়েছে, ওনারা তারা অনেক দূর আগিয়ে গিয়েছে। তারা বিভিন্ন ভাবে তারা পরীক্ষাও অংশগ্রহণ করছে। আমরা আশা করছি তোমরা তাদের সাথে সমন্বয় রেখে তোমরা তোমাদের পাঠকে আগিয়ে নিবে। বলা যাচ্ছে না, তোমাদের পরীক্ষার যে কোনো সময় তোমরা তোমাদের নোটিশ পেয়ে যেতে পারো। অবশ্যই তোমার নিজের দায়িত্বে পড়ালেখাগুলো করে যাবে। তো আসো আমরা আমাদের আজকের বিষয় হচ্ছে তরঙ্গ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তরঙ্গ। তো তরঙ্গ কি? এই তরঙ্গ বিষয়ে তোমরা ইতিপূর্বে জানো, তোমাদের ধারণা রয়েছে। তোমরা তরঙ্গ জেনেছো এইভাবে যে তরঙ্গ হচ্ছে একটি পর্যাবৃত্ত আন্দোলন, যা স্থিতিস্থাপক মাধ্যমে উৎপন্ন হয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে, কিন্তু মাধ্যমের কণাগুলো কোনো স্থানান্তর হয় না। তাকে বলা হয় তরঙ্গ। তাই আবার বলছি আমি যে তরঙ্গ হচ্ছে একটি পর্যাবৃত্ত আন্দোলন। আমরা জানি পর্যাবৃত্ত আন্দোলন কি। পর্যাবৃত্ত গতি আমরা দেখেছি আগে লেকচারে পর্যাবৃত্ত গতি আমরা দেখেছি, যে এই তরঙ্গটা হবে একটি পর্যাবৃত্ত আন্দোলন
যা স্থিতিস্থাপক মাধ্যমে, মাধ্যমটা হতে হবে স্থিতিস্থাপক, আর আমরা স্থিতিস্থাপক মাধ্যম আমরা জানি। হ্যাঁ, তাহলে এই স্থিতিস্থাপক মাধ্যমে যদি এই পর্যাবৃত্ত আন্দোলন তৈরি করা হয়, এই আন্দোলন করার ফলে তারা এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থানান্তর করবে, শক্তি স্থানান্তর করবে, কিন্তু মাধ্যমের কণাগুলো কোনো স্থানান্তর করবে না। হ্যাঁ, তাহলে তাকে আমরা বলবো তরঙ্গ। তাহলে তরঙ্গ হিসাবে আমরা জানি যে পুকুরের মধ্যে ডিল ছুড়লে সেখান থেকে আমার এক ধরনের ঢেউ দেখতে পাই। এই ঢেউটা কি করে, যে যেখানে ডিল ছুড়া হলো সেখান থেকে পর্যায়ক্রমে নদী পুকুরের কিনারা পর্যন্ত যে পৌঁছায়, অথবা আমরা নদীতে সমুদ্রে আমরা ঢেউ দেখতে পাই। এই ঢেউগুলো পর্যায়ক্রমে উৎপন্ন স্থল থেকে তীরে অগ্রসর হতে থাকে। তো আমরা তাহলে এখানে এটাকে আমরা বলতে পারি হলো তরঙ্গ। এখন এই তরঙ্গগুলো আমরা সাধারণত মাধ্যমের প্রকৃতি অনুযায়ী, মাধ্যমের উপস্থিতি অনুযায়ী তরঙ্গকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। মাধ্যমের উপস্থিতি অনুযায়ী তরঙ্গকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, নাম্বার 1 এক হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, যান্ত্রিক তরঙ্গ। 2 অযান্ত্রিক তরঙ্গ। অযান্ত্রিক তরঙ্গ। ঠিক আছে, আমরা এটা কিভাবে ভাগ করলাম? মাধ্যমের উপস্থিতি উপর ভিত্তি করে তরঙ্গকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা পেলাম হলো যান্ত্রিক তরঙ্গ, আর একটা হচ্ছে অযান্ত্রিক তরঙ্গ। তাহলে আমরা এখান থেকে এই শব্দ থেকে আমরা বলতে পারি যান্ত্রিক তরঙ্গটা কি? যান্ত্রিক তরঙ্গ হচ্ছে যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন, যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের উপস্থিতির প্রয়োজন, মাধ্যম ছাড়া তরঙ্গ সঞ্চালিত হতে পারে না, তাকে বলা হয় যান্ত্রিক তরঙ্গ। যেমন আমরা অতি পরিচিত তরঙ্গ হচ্ছে শব্দ তরঙ্গ। এখন এই শব্দ তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন, মাধ্যম ছাড়া শব্দ তরঙ্গ সঞ্চালিত হতে পারে না। তোমরা ছোট ক্লাসগুলিতে দেখেছো, ওখানে একটা এক্সপেরিমেন্ট ছিল যে একটি আবদ্ধ কাঠামোতে একটি ঘন্টা বাজালো। ওই কাঠামো থেকে ওই বায়ু যে ভিতরে ছিল ওই বায়ুটাকে বের করার ব্যবস্থা থাকে, আবার প্রবেশ করার ব্যবস্থাও থাকে। তো এই প্রথম যখন ওই প্রকোষ্ঠটি বায়ুপূর্ণ থাকে, ওই অবস্থায় যদি বেল বাজানো হয় তার ভিতরে, তাহলে দেখা যাবে যে শব্দ বাহির থেকে শোনা যাচ্ছে। আস্তে আস্তে করে যদি ওই প্রকোষ্ঠ থেকে বাতাসটাকে বাহিরে বের করে নিয়ে আসা হয়, তাহলে দেখা যাবে যে শব্দ ধীরে ধীরে কমছে এবং এক সময় ঘন্টা ঠিকই ভিতরে বাজতে থাকবে, কিন্তু বাইরে থেকে শব্দ শোনা যাবে না, বাইরে থেকে শব্দ শোনা যাবে না। আবার যখন ভিতরে বায়ু প্রবেশ করানো হবে, তাহলে দেখা যাবে যে ধীরে ধীরে সেখানে পুনরায় শব্দ উৎপন্ন হচ্ছে, শব্দ শোনা যাচ্ছে এবং শব্দটা জোরালো হচ্ছে। যত বায়ু পূর্ণ হচ্ছে শব্দটি ততটুকুই জোরালো হচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে শব্দ তরঙ্গ, এই শব্দ তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন, মাধ্যম ছাড়া শব্দ তরঙ্গ সঞ্চালন হতে পারে না। আর যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন তাকে আমরা বলি হলো যান্ত্রিক তরঙ্গ। তাহলে আমরা এখানে বললাম যে যান্ত্রিক তরঙ্গ হচ্ছে শব্দ তরঙ্গ। শব্দ তরঙ্গ, এটাকে আমরা যান্ত্রিক তরঙ্গ বলতে পারি, যান্ত্রিক তরঙ্গ বলতে পারি। এবার অযান্ত্রিক তরঙ্গ, যে তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, মাধ্যম ছাড়াই যে তরঙ্গ সঞ্চালিত হয় তাকে বলা হয় অযান্ত্রিক তরঙ্গ। সেটা আবার কেমন? অযান্ত্রিক তরঙ্গ কি? অযান্ত্রিক তরঙ্গ হচ্ছে আমরা যে সূর্য থেকে যে আলো পাচ্ছি, তাহলে আলোর তরঙ্গ, এটা হচ্ছে একটা অযান্ত্রিক তরঙ্গ। আর তার নাম হচ্ছে আমরা বলি হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তার নাম আমরা বলতে পারি হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ যা রয়েছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ যা রয়েছে, যেগুলো রয়েছে, যেমন আলোক তরঙ্গ একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আর এই তরঙ্গ হচ্ছে একটা অযান্ত্রিক তরঙ্গ, যা সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। একইভাবে আমরা বলতে পারি হলো বেতার তরঙ্গ, আমরা বলতে পারি অবলোহিত তরঙ্গ, আরও আমরা আনতে পারি গামা রশ্মি,
থেকে যে তরঙ্গ হয় সেই তরঙ্গ, এগুলো হচ্ছে অযান্ত্রিক তরঙ্গ। ঠিক আছে, তাহলে আমরা তরঙ্গের বিষয়টা আমরা বুঝে ফেললাম, তরঙ্গের প্রকারভেদ আমরা বুঝে ফেললাম। হ্যাঁ, তো এই যে আমরা দুই প্রকার তরঙ্গ পেলাম, এটা কিসের উপর ভিত্তি করে? মাধ্যমের উপস্থিতির উপর ভিত্তি করে। মাধ্যমের উপস্থিতির উপর ভিত্তি করে তরঙ্গকে দুই ভাগে আমরা ভাগ করলাম, একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, একটা হচ্ছে অযান্ত্রিক তরঙ্গ। এবার তরঙ্গর মাধ্যমে তার কম্পনের ধরন অনুযায়ী তরঙ্গকে আবার দুই ভাগে ভাগ করা হয়। কি বললাম? যে তরঙ্গ যে মাধ্যমে সঞ্চালিত হচ্ছে, সঞ্চালনের দিক এবং তরঙ্গর যে কণা রয়েছে, তরঙ্গে এই কণাগুলো, মাধ্যমের যে কণাগুলো রয়েছে, কণাগুলোর যে কম্পন, এই কম্পনের ধরন অনুযায়ী তরঙ্গকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, তাহলে এটা পেলাম হলো কিসের জন্য? এটা পেলাম হলো মাধ্যমের উপস্থিতি। মাধ্যমের উপস্থিতি, মাধ্যমের উপস্থিতিতে এটা পেলাম। এখন হচ্ছে আমরা যে তরঙ্গ সঞ্চালনের দিক এবং অণুগুলোর কম্পন, সঞ্চালনের দিক ও অণুসমূহের কম্পন, কম্পনের দিক, এই কম্পনের দিক অনুসারে আমরা একইভাবে তরঙ্গকে ভাগ করতে পারি দুই ভাগে। একটা হচ্ছে তোমার আট তরঙ্গ, আট তরঙ্গ বা তির্যক তরঙ্গ, তির্যক তরঙ্গ বা এটাকে আমরা বলতে পারি আবার অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ। ঠিক আছে, আট তরঙ্গ বা তির্যক তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। আবার দুই নম্বর হচ্ছে লম্বিক তরঙ্গ। লম্বিক তরঙ্গ বা লম্বিক তরঙ্গ বা দ্বিগল তরঙ্গ, দ্বিগল তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে আমরা এটা পাচ্ছি হলো তরঙ্গ সঞ্চালনের দিক এবং অণুসমূহের কম্পনের দিক। এই কম্পনের দিক অনুযায়ী তরঙ্গকে আমরা দুই ভাগে ভাগ করলাম। কি পেলাম? আট তরঙ্গ বা তির্যক তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। আবার দুই নম্বর হচ্ছে লম্বিক তরঙ্গ, দ্বিঘল তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, এখন আট তরঙ্গ কাকে বলে? আট তরঙ্গ হচ্ছে, খেয়াল করো যে আমার এদিকে তরঙ্গ সঞ্চালনের দিক যদি বলি, তরঙ্গ সঞ্চালনের দিক, আর এদিকে হচ্ছে কম্পনের দিক। তাহলে এটা হচ্ছে আমার কম্পনের দিক, কম্পনের। খেয়াল করো, তাহলে আমার এখানে এক অক্ষ বরাবর আমরা বলছি হলো তরঙ্গ সঞ্চালনের দিক, আর কম্পনের দিক কোন দিকে হচ্ছে? যে ওয়াই অক্ষ বরাবর, ধনাত্মক ওয়াই অক্ষ এবং ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর দুদিকে আমার হচ্ছে এখানে কম্পনের দিক নির্দেশ করছে। হ্যাঁ, তাহলে তরঙ্গটা কিরকম হবে? আমরা তরঙ্গটাকে যদি করতে চাই, তরঙ্গটা হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে তরঙ্গটা এরকম হলো। এক্ষেত্রে আমরা যদি বলি যে এখানে তরঙ্গটি কম্পিত হচ্ছে, তরঙ্গটি কিভাবে কম্পিত হচ্ছে? তরঙ্গটি কম্পিত হচ্ছে, খেয়াল করো যে এদিকে কম্পিত হচ্ছে। আমরা যদি বলি এখানে এদিকে কম্পিত হচ্ছে, তার মানে মাধ্যমের সাথে
আমরা কম্পনের দিক হচ্ছে উপরের দিকে, আবার এটা মাধ্যমের সাথে কম্পনের দিক হচ্ছে নিচের দিকে, কম্পনের দিক হচ্ছে নিচের দিকে। তো উপরের দিকে নিচের দিকে এর অর্থ হচ্ছে যারা পরস্পরের সাথে লম্বভাবে কম্পিত হচ্ছে, তার মানে কম্পনে তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে হ্যাঁ যে অণুগুলো কম্পনের দিক যদি পরস্পরের সাথে লম্বভাবে হয় তাহলে তাকে আমরা বলি আট তরঙ্গ বা তির্যক তরঙ্গ। তাহলে আমরা এখানে সংজ্ঞাটা এভাবে আনতে পারি যে তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে লম্বভাবে তরঙ্গের অনুসমূহ লম্বভাবে কম্পিত হয় তাকে বলা হয় আট তরঙ্গ বা তির্যক তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। ঠিক আছে? হ্যাঁ, আবার এখন যদি আমরা বলি লম্বিক তরঙ্গ বা দ্বিগল তরঙ্গটা কি? দ্বিগল তরঙ্গ এখন তরঙ্গ সঞ্চালনের দিকে তার কম্পনের দিক কি হবে? যে আমি যদি এখানেই করি তরঙ্গ সঞ্চালনের দিক কোন দিকে? এক্স অক্ষ বরাবর। তরঙ্গ সঞ্চালনের দিক এক্স অক্ষ বরাবর, আবার কম্পনের দিকটা হবে এক্স অক্ষ বরাবর। তাহলে এই কম্পনের দিকটা হবে কম্পনের দিকও হচ্ছে এক্স অক্ষ বরাবর। তার মানে সঞ্চালনের দিক এবং কম্পনের দিক একই দিকে যদি হয় তখন তাদের যে তরঙ্গটা কিরকম হবে খেয়াল করো। তরঙ্গটা আমরা যদি এরকম করি যে এখন দেখো এখানে কি হচ্ছে, সঞ্চালিত হচ্ছে তরঙ্গ কোন দিকে যাচ্ছে? এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তরঙ্গ এক্স অক্ষ বরাবর যাচ্ছে। এবং এখানে দেখেন সংকুচন এবং প্রসারণ, এই অংশটা বোঝাচ্ছে হলো এই অংশটা হচ্ছে সংকুচন, এটা হচ্ছে প্রসারণ, এই অংশটা হচ্ছে প্রসারণ, আবার সংকুচন আবার প্রসারণ। তো পর্যায়ক্রমে সংকুচন এবং প্রসারণ ঘটছে। সংকুচন ও প্রসারণের মাধ্যমে তার কম্পনটা কোন দিকে হচ্ছে? এক্স অক্ষের দিকেই হচ্ছে। তো এক্স অক্ষের দিকে যদি হয় তখন তারা পরস্পরের সাথে কিভাবে কম্পিত হচ্ছে? পরস্পরের সাথে সমান্তরালে কম্পিত হচ্ছে। তাহলে সমান্তরালে কম্পিত হয়ে যে তরঙ্গ সঞ্চালন ঘটে, সমান্তরালে কম্পিত হয়ে যে তরঙ্গের সঞ্চালন ঘটে তাকে বলা হয় লম্বিক তরঙ্গ, বা দ্বিগল তরঙ্গ। ঠিক আছে? তাহলে আমরা তরঙ্গের বিষয়টা আবার এই করলাম যে তরঙ্গ সঞ্চালনের দিক বা অনুসময়ের কম্পনের দিক অনুযায়ী তরঙ্গকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আট তরঙ্গ, এই আট তরঙ্গের ক্ষেত্রে কি হবে? আট তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে তরঙ্গের অণুগুলো লম্বভাবে কম্পিত হবে, হ্যাঁ, এবং শক্তি সঞ্চালন করবে, কিন্তু অণুগুলো স্থানান্তর ঘটবে না। আবার লম্বিক তরঙ্গ বা দ্বিগল তরঙ্গের ক্ষেত্রে কি হবে? লম্বিক বা দ্বিগল তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ সঞ্চালনের দিকে অণুসমূহ পর্যায়ক্রমে সংকোচন প্রসারণের মাধ্যমে শক্তি সঞ্চালন করবে। এক্ষেত্রে কম্পন হবে, এক্ষেত্রে কম্পনের দিক হবে তরঙ্গ সঞ্চালনের সাথে সমান্তরালভাবে সংকোচন প্রসারণ ঘটিয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকবে। তো এটা হলো আমাদের দুটা বিষয়ে আমরা তরঙ্গকে আমরা ভাগ করলাম। এরপরে আবার তরঙ্গের অবস্থান অনুযায়ী বা তার গতি অনুযায়ী, তরঙ্গের অবস্থান বা গতি অনুযায়ী তরঙ্গকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, যে তরঙ্গের অবস্থান এবং তরঙ্গের গতি অনুযায়ী তরঙ্গকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ, হ্যাঁ, আরেকটা হচ্ছে স্থির তরঙ্গ। হ্যাঁ, অগ্রগামী তরঙ্গ কি হবে? অগ্রগামী তরঙ্গ হচ্ছে সে পর্যায়ক্রমের সামনের দিকে অগ্রসর হতে থাকবে। হ্যাঁ, পর্যায়ক্রমের সামনের দিকে অগ্রসর হতে থাকবে, তাকে বলা হবে অগ্রগামী তরঙ্গ। আবার আরেকটা হচ্ছে স্থির তরঙ্গ। স্থির তরঙ্গ হচ্ছে যে তরঙ্গ হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চলে সে সীমাবদ্ধ থাকবে, তার গতির একটা নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ থাকবে, সে আর সামনের দিকে অগ্রসর হতে থাকবে না, সামনের দিকে অগ্রসর হবে না। হ্যাঁ, তাহলে আমরা এখানে অগ্রগামী তরঙ্গ আমরা বললাম কি, যে তরঙ্গ উৎপন্ন স্থল থেকে পর্যায়ক্রমে সামনের দিকে অগ্রসর হয়, হ্যাঁ, তাকে বলা হয় অগ্রগামী তরঙ্গ। আর যে তরঙ্গ তার উৎপন্ন একটা নির্দিষ্ট অংশে উৎপন্ন হয়ে সেই অংশেই সীমাবদ্ধ থাকে তাকে বলা হয় স্থির তরঙ্গ। ঠিক আছে? তাহলে এই আট তরঙ্গ এবং লম্বিক তরঙ্গ, এই দুইটা তরঙ্গ কিন্তু
এই দুইটা তরঙ্গ কিন্তু আমার অগ্রগামী তরঙ্গ, দুইটা তরঙ্গ মিলেই আমার এখানে দুইটা তরঙ্গ অগ্রগামী হতে পারে, কারণ এটাও পর্যায়ক্রমে সামনের দিকে অগ্রসর হয়, এটাও পর্যায়ক্রমে সামনের দিকে অগ্রসর হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা তরঙ্গ জানলাম, তরঙ্গের প্রকার জানলাম, তরঙ্গকে আমরা তিনটি ধাপে আমরা ভাগ করতে পারি, তিনভাবে আমরা ভাগ করতে পারি। প্রথম আমরা বললাম হলো মাধ্যমের উপস্থিতি অনুযায়ী তরঙ্গ দুই প্রকার। আবার বললাম যে সঞ্চালনের দিক অনুযায়ী, দিক এবং অনুসময় কম্পনের দিক অনুযায়ী তরঙ্গ দুই প্রকার। আবার বললাম আমরা তরঙ্গের অবস্থান বা গতির ভিত্তিতে তরঙ্গকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং স্থির তরঙ্গ। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্ত রাখবো। আগামী ক্লাসে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। আশা করছি তোমরা আমার সাথে যুক্ত হবে। ওকে, সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।